নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 2 তারিখ শুক্রবার। জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এসেছেন ভালো কথা, কিন্তু এই পর্যন্তই। জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে বড় কথা উপদেষ্টার। ভোটের ময়দানে এবার 16 আনা দিলীপ। খবর এলো দল থেকে। কোনো অপশক্তির কাছে মাথা নত নয়, ভোটের বছরে পা দিতেই চূড়ান্ত বার্তা নেত্রী সেনাপতির। 3 মাস পর খুলল দার্জিলিংগামী রোহিনা রোড। দ্রুত পাহাড়ে পৌঁছালেন পর্যটকরা, খুশি ব্যবসায়ীরাও। 24 ব্রিগেডের মঞ্চসজ্জা বারুইপুরে। ক্রস র্যাম্প ধরে জনতার ভিড়ে মিশবেন অভিষেক। পিকনিক নিয়ে বচসার জের। অর্জুনগড়ে আক্রান্ত বিজেপি কর্মী, ভাঙচুর চলল বাড়িতেও। অভয়া ফান্ডে দুর্নীতি, ক্ষোভ উগরে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি পদ ছাড়লেন অনিকেত। শাহর পর এবার বঙ্গ সফরে নাড্ডা। শ্রমিকের আক্রমণে যোগ দেবেন দলীয় বৈঠকে। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে লড়াকু বার্তা মমতার। পাট শিল্পে সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে করা চিঠি ঋতব্রতর। বর্ষণের বর্ষবরণের রাতেই ভয়াবহ দুর্ঘটনা সুইজারল্যান্ডে। 40-এর বেশি মৃত্যু, আহত শতাধিক। ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার অভিযুক্ত এসআই। ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ। অভিষেককে পুজো দিতে দেব না, হুঁশিয়ারি শান্তনুর। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছে, শাহের কথা উড়িয়ে দাবি অখিলেশের। বাংলার ভোটে লড়তে চান লালুর জ্যেষ্ঠ পুত্র। বিহারের ফলাফল ভুলে জানলেন বড় পরিকল্পনার কথা। বঙ্গজয়ের লক্ষ্যে এবার কলকাতার আসন টার্গেট বেঁধে দিলেন শাহ। বিজেপির কর্মীদের উদ্দেশ্য বড় বার্তা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী হাওয়া। দীপু দাসের হত্যা, পদ্মা যমুনার সমীকরণ এই কয়েকদিনে অনেকটাই বিগড়ে গিয়েছে। এবার সেই আবহে বাংলাদেশের খালেদা জিয়ার শেষকৃত্যে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংক্ষিপ্ত সফর, তবে গোটা পর্বই ঢাকায় কাটিয়েছেন তিনি। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো ব্যক্তিগত চিঠিও তুলে দিয়েছেন জয়শঙ্করই। বর্তমানে বাংলাদেশের নির্বাচিত সরকার নেই। এই আবহে তারেকের সঙ্গে আলাপ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে মৌখিক বার্তালাপ। কোন চোখে দেখছে ঢাকা? বৃহস্পতিবার এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে, যার উত্তরে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরাই এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন, তারপর চলে গিয়েছেন। এটা একটা ভালো বিষয়, কিন্তু এই পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই গোটা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার কোনো দরকার নেই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ। তাদের মতে, ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে যে অস্বস্তি এখনো কাটেনি, তা হাবে ভাবে কার্যত স্পষ্ট। এই পর্বে জয়শঙ্করের হাত মেলানো ছাড়া কোনো কিছুই হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা। তার কথায়, বৈঠক তো দূর, আমাদের মধ্যে 1-to-1 কোনো কথাবার্তা হয়নি, সেরকম সুযোগ আসেনি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গে জয়শঙ্করও হাত মিলিয়েছেন। এটা সৌজন্য যা সবাই মেনে চলেন। তবে এই সফর ইতিবাচক ছিল, কিন্তু তাতে টানাপোড়েন কমবে কিনা তা সময় বলবে। প্রসঙ্গত, মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। সেই মতো খালেদার শেষকৃত্যে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছে যান এস জয়শঙ্কর। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 11টার দিকে বাসারে বাংলাদেশের বায়ুসেনা ঘাঁটিতে নামেন তিনি। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব এবং ফিরোজ হোসেন। এক সময়ে তার কেরামতিতেই পদ্ম ফুটেছিল রাজ্যের দিকে দিকে। সাংগঠনিক শক্তিতে অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। সেই দিলীপ ঘোষই যেন দীর্ঘদিন থেকে ব্রাত্য পার্টির অন্দরে। নেতৃত্বে টানাপোড়েন নিয়ে বিস্তর চাপানুত্তর চলছে রাজনৈতিক মহলে। একদিন আগেই অমিত শাহের ডাকে এবার 1-to-1 বৈঠক করেছেন। এদিন আবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করে ফেললেন প্রাক্তন রাজ্য সভাপতি। তারপরেই শ্রমিক ভট্টাচার্য বলেন, এবার দিলীপ ঘোষ খেলবেন মাঠ জুড়ে। দিলীপের নিষ্ক্রিয়তা নিয়ে বলতে গিয়ে শ্রমিক বলছেন, এতদিন বাড়িতে বসে রূপরেখা তৈরি করছেন দিলীপ। ভোটে এবার সংঘবদ্ধ বিজেপিকে দেখবে বাংলা। দলের আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ার পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং
প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুরে একসঙ্গে সভা করতে চলেছেন আগামী 13ই জানুয়ারি। সূত্রের খবর 6 থেকে 20 জানুয়ারি বাংলার বিভিন্ন প্রান্তে 16টি সভা করতে পারেন দিলীপ ঘোষ। তার 6 তারিখের কর্মসূচি ছিল ব্যারাকপুরে। এতদিন দিলীপ ঘোষের কর্মসূচি করলেও তার সঙ্গে দলের সম্পর্ক ছিল না, কিন্তু এবার থেকে দিলীপ ঘোষের কর্মসূচিকে রাজ্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে দিয়েছে বলেই খবর। দিলীপ ঘোষের যেসব কর্মসূচি নির্ধারিত ছিল সেই কর্মসূচিতে অনুমোদন দিল দল। আগামী 6 জানুয়ারি ব্যারাকপুরে সভা করার কথা দিলীপের, সেখানে থাকতে পারেন শ্রমিক ভট্টাচার্য। জানুয়ারির গোড়ায় ব্যারাকপুরের পাশাপাশি কোচবিহারেও সভা রয়েছে দিলীপের। সূত্রের খবর সেটাও দল অনুমোদন করছে। শ্রমিক বলছেন, দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত। উনি বাড়িতে বসে থাকবেন কেন? কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি। 2026 সাল পড়ে গেল, ভোটের বছরে পা। দলের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক নেতাকর্মীকে চূড়ান্ত প্রস্তুতির বার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেত্রীর বার্তা, কোন অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের জন্য সংগ্রাম চলবে। আর অভিষেক বার্তা দিলেন, নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। শুক্রবার থেকে ময়দানে নেমে পড়ছেন দলের সেকেন্ড ইন কমান্ড। কাল বারুইপুরে সভা রয়েছে অভিষেকের। এরপর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে গোটা রাজ্য চষে বেড়ানোর কথা তার। 3রা জানুয়ারি আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সভা রয়েছে অভিষেকের। 6 জানুয়ারি সভা রয়েছে বীরভূমের। 7 জানুয়ারি সভা রয়েছে উত্তর দিনাজপুরে। 8 জানুয়ারি মালদহ। 9 জানুয়ারি সভা রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁয়। 10 জানুয়ারি অভিষেক যাবেন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। 12 জানুয়ারি কলকাতা। 13 জানুয়ারি কোচবিহার। 15 জানুয়ারি তমলুক। 16 জানুয়ারি মেদিনীপুর। 17 জানুয়ারি জঙ্গিপুর। বহরমপুরে সভা করবেন অভিষেক। রাজনৈতিক বিশ্লেষকদের কথায় বঙ্গ রাজনীতির যে জায়গাগুলো ভরকেন্দ্র, অর্থাৎ যে এলাকার সমীকরণ রাজনীতিকে প্রভাবিত করে, সেই সমস্ত জায়গায় বেছে বেছে যাচ্ছেন অভিষেক। অভিষেকের 1 মাস ব্যাপী যাত্রায় যে সূতি পাওয়া গিয়েছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন বাকি আরও 9 সাংসদ। এসআইআর সংক্রান্ত বেশ একাধিক বিষয়ে তিনি সিইসি জ্ঞানেশ কুমারের সামনে উত্থাপিত হন। বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। একাধিক বিষয়ে কমিশন তার প্রশ্নের সদুত্তর দিতে পারেনি বলে জানান অভিষেক। কমিশনারের সঙ্গে তার আলোচনা এক পর্যায়ে তপ্ত হয় বলে দাবি অভিষেকের। বাংলায় একাধিক জেলা থেকে শুরু করে দিল্লি, সর্বত্রই ভীষণভাবে সক্রিয় অভিষেক। বছরের প্রথম দিনে পাহাড় প্রেমী ও হোটেল ব্যবসায়ীদের জন্য সুখবর। 3 মাস পর বৃহস্পতিবার খুলে গেল পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর সড়কপথ রোহিণী রোড। ছোট গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি, যার ফলে সমতলের সঙ্গে পাহাড়ের দূরত্ব 10 কিলোমিটার কমে গেল বলেই মত ব্যবসায়ীদের। সিকিম এবং দার্জিলিং এর দিকে যাওয়ার মনোরম পাহাড়ি রাস্তা এই রোহিণী রোড। মসৃণ বাঁকে ভরা রাস্তাটি পাইনের জঙ্গল, মেঘের ঝাপটা কাটিয়ে চা বাগানের মধ্য দিয়ে গিয়েছে। এই রাস্তাটি বাইকার এবং প্রকৃতি প্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়। 4 অক্টোবর রাতে ভারী বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত সড়কটি শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে সংযোগকারী রাস্তার প্রায় 50 মিটার অংশ ধসে যায়। রোহিণী রোড বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে চালকদের দীর্ঘ পথ ঘুরে 110 নম্বর জাতীয় সড়ক অথবা হিলকোট রোড ব্যবহার করতে হয়েছে। ওই পথ অনেকটাই দীর্ঘ এবং সময় ও খরচ সাপেক্ষ। এই পরিস্থিতিতে পরিবহন সংস্থার পাশাপাশি সাধারণ যাত্রী এবং পর্যটকরা সমস্যায় পড়েন। অবশেষে নতুন বছরের শুরুতে রাস্তা খুলে যাওয়া স্বস্তি ফিরেছে বিভিন্ন মহলে। জিটিএর পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোনম লেপচার বলেন, আপাতত রোহিণীর রাস্তায় ছোট গাড়ি চলাচল করবে। বড় গাড়ি চলাচলের জন্য রাস্তা পুরোপুরি খুলে দিতে হবে, আর 7 থেকে 10 দিন সময় লাগবে। জিটিএ সূত্রে জানা গিয়েছে, রাস্তা ধসে যাওয়ার অংশ পাথর এবং লোহার জালি দিয়ে বাঁধ তৈরি করে মেরামত করা হয়েছে। তারই চালক সংগঠনের সম্পাদক মেহবুব খান জানান, রোহিণীর রাস্তা বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাতায়াত অন্তত 8 থেকে 9 কিলোমিটার বেশি ঘুরে যেতে হয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগে বছরের গোড়া থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 বছর তার মেগা জনসভার নিজের সংসদীয় কেন্দ্র জেলা জুড়ে। শুক্রবার বারুইপুরে অভিষেকের জনসভা যে জনপ্লাবনের রূপ নেবে তা বুঝতে আগাম একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বারুইপুরের সভায় সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে মঞ্চসজ্জা। 2024 সালে লোকসভা নির্বাচনের কাছে ব্রিগেডে যেভাবে র্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি চলছে। ক্রস র্যাম্পের মতো তৈরি হয়েছে মঞ্চ। এর ফলে একেবারে জনতার মাঝে উপস্থিত হয়ে বক্তৃতা দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টা থেকে শুরু হবে জনসভা। বারুইপুরের সাগর সংঘের মাঠ জুড়ে তৈরি হওয়া মঞ্চ অনেকটাই ব্রিগেডের আদলে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চ, 2 পাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও 2টি জায়গা। তার মধ্যে মূল মঞ্চের সঙ্গে 200 ফুট বাই 140 ফুটের র্যাম্প তৈরি করা হয়েছে। সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই র্যাম্পে ঘুরেই বক্তব্য রাখছেন। যদিও তার বক্তব্য রাখার সময় র্যাম্পের 2 ধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও 2টি মঞ্চ, যার পিছনে থাকছে প্রায় 40 ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা।
পিকনিক নিয়ে বচসার অর্জুনগড় ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যুবকের পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে বাড়িতেও। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বঙ্কিমপল্লীতে। জানা গিয়েছে আক্রান্তের নাম জিৎ তেওয়ারি। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বঙ্কিমপল্লীর বাসিন্দা তিনি। বুধবার রাতে তাকে মারধর এবং বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের বোন বেবি তেওয়ারি বলেন, দাদা পিকনিক করছিল, তখন কাউন্সিলর পিনাকি দাস দাদাকে বারণ করে, দাদা শোনেনি, এতেই সমস্যা। আচমকা কাউন্সিলরদের দলবদল দাদাকে বেধড়ক মারধর করে। তারপর বাড়িতে এসে আমাকে, মা বাবাকে ওরা মারধর করেছে, ঘরের জিনিস ভেঙেছে। এ নিয়ে বিজেপি নেতা সঞ্জয় সিং বলেন, আগামী বিধানসভা ভোট নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে, তাই বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ভয় দেখানো হচ্ছে। আমাদের দলের কর্মীকে পিকনিকে মারধর এবং বাড়িতে হামলা চালানো হয়েছে, কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছে না। উল্টো আক্রান্তকে পরিবারকে জানানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, ঘটনাটি কতটা সত্য তা সন্দেহ রয়েছে। এছাড়াও মারধরের প্রমাণ ফুটেজ কোথাও দেখা যায়নি, তাই গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ। অভয়া ন্যায় বিচারের দাবি অক্ষুণ্ণ রেখে আইনি লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে তার সহপাঠীদের একাংশ গড়ে তুলেছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর আরজিগড়ের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া অভয়া ফান্ড তৈরি করেন। কিছুদিন পর অভিযোগ ওঠে সেই তহবিলের নামে অর্থ নয়ছয় হচ্ছে। এই অভিযোগে কার্যত শিলমোহর দিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সংগঠনের সভাপতি পদ ছাড়লেন খোদ অনিকেত মাহাতো। বছরের প্রথম দিন বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে মতানৈক্যের কথা গোপন করেননি। সাফ জানিয়েছেন, যেভাবে ফ্রন্টের কাজ চলছে তা অগণতান্ত্রিক এবং অভয়া ন্যায় বিচারের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2024 সালের আগস্টে আরজিকরের হাসপাতালে সেমিনার রুমে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয় মহিলা চিকিৎসককে। তার ন্যায় বিচারের দাবিতে কঠোর আন্দোলন শুরু করেন সহপাঠীরা। সিবিআই তদন্ত নিয়ে খুব কম সময়ের মধ্যেই মামলার কিনারা করে ফেলে। দোষী সাব্যস্ত হয় যাবজ্জীবন কারাবাসের সাজা পায় সিভিক ভলেন্টিয়ার, হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা রক্ষী সঞ্জয় রায়। কিন্তু এই বিচারে সন্তুষ্ট হননি মৃতার পরিবার। আত্মীয় বন্ধুরা তাদের অভিযোগ, কিছু বিষয়ে গোপন রেখে কাউকে আড়াল করে বিচার প্রক্রিয়া চলছে। আর তারই আজ আদালতে আন্দোলন চলছে, দেশের শীর্ষ আদালতে। এমতো অবস্থায় অভয়ার জন্য আইনি লড়াই খরচ সংগ্রহে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি করেছিল অভয়া তহবিল। এই তহবিল নিয়ে যত সমস্যার সূত্রপাত। আর্থিক তছরূপের অভিযোগ ওঠার পাশাপাশি ফ্রন্টের আন্দোলনের অভিমুখ বদলাচ্ছে বলেও অনেকে বলতে শুরু করেন। এবার এই ইস্যুতে ইস্তফা দিলেন ফ্রন্টের সভাপতি অনিকেত মাহাতো। ইস্তফা পত্রে তিনি জানিয়েছেন, বারবার মতানৈক্য সত্ত্বেও তিনি যতটা সম্ভব আন্দোলন চালিয়ে গিয়েছেন। তিনি ও তার সতীর্থ দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াদের বদলি নিয়েও প্রতিবাদ মুখর হয়েছিলেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।